বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সপ্তাহের প্রথম দিন আমরা ক্লাসে চলে আসি, আস্তে আস্তে সবাই লাইভে চলে আসি। যে যেখান থেকে আছি একটু চলে আসি। আমরা গত ক্লাসে পড়েছিলাম 46 থেকে 67 ক পর্যন্ত। আজকে আমরা পড়ব 68 থেকে 93 ক পর্যন্ত। 93 গরুর গ পর্যন্ত পড়ব যেভাবে হোক, এবং এই এলাকা থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা পড়ে শেষ করব। ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম অধ্যায় ছিল 4-5, দ্বিতীয় অধ্যায় 6-27, তৃতীয় অধ্যায় 28-41, চতুর্থ অধ্যায় 42 থেকে 45, পঞ্চম অধ্যায় 46 থেকে 67, ষষ্ঠ অধ্যায় 68 থেকে 93 গরুর গ। তাহলে আমরা যে যেখান থেকে আসি একটু লাইভে চলে আসি। লাইভে আসলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিব। কি লাগছে? আসসালামু আলাইকুম স্যার। স্টুডিওর পরিবর্তন হঠাৎ? স্টুডিওর পরিবর্তন না, আমি আমার অফিসে আসছি। এটা আমাদের একটা অফিস ইসিবি তে, তো সেখানে আসছি। সবাই চলে আসি। সাউন্ড ঠিক আছে কিনা আর কথা স্পষ্ট বোঝা যায় কিনা একটু বলেন। যদি সাউন্ড ঠিক থাকে, কথা ঠিক থাকে, আমরা এখান থেকে ক্লাস করব। আজকের আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়, একটা ব্যক্তি হোক, একটা আসামি হোক, একটা সাক্ষী হোক, এই তিন টাইপের লোককে আদালতে নিয়ে আসার প্রক্রিয়া একবারে সহজ সিস্টেম। একটা ব্যক্তি, একটা আসামি অথবা একজন সাক্ষী বা বাদী, যাকেই বলি, তাদেরকে আদালতে নিয়ে আসার প্রক্রিয়া হইল এই 68 থেকে 93 গরুর গ পর্যন্ত। আমার এই এতটুকু কথা আপনারা আগে বুঝতে পেরেছেন কিনা বলেন। এই ফৌজদারি কার্যবিধি আইনের যে ষষ্ঠ অধ্যায়, 6th যে অধ্যায়, এই অধ্যায়ে একবার স্পষ্ট করে বলা আছে যে কোন ব্যক্তিকে, আসামিকে অথবা সাক্ষীকে আদালতে হাজির করার যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো নিয়ে এই এলাকায়। তাহলে ধরেন সমন দেওয়ার মাধ্যমে একটা মানুষকে নিয়ে আসা যায়, গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমেও নিয়ে আসা যায়, হুলিয়া দিয়েও নিয়ে আসা যায়, ক্রোক করেও নিয়ে আসা যায়, আবার মুসলেখা নিয়েও একটা মানুষকে আদালতে নিয়ে আসা যায়। তাহলে কি কি পদ্ধতিতে একটা মানুষকে আদালতে হাজির করা যায়, একটা ব্যক্তিকে বা একটা আসামিকে? আমার সাথে সাথে বলেন। প্রথম হলো সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, ক্রোক, মুসলেখা। কয়টা বলছি? 5টা। সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, ক্রোক, মুসলেখা। এই 5টা প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তিকে আদালতে হাজির করা যায়। এটা কি ক্লিয়ার? তাহলে কোন ব্যক্তিকে বা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? কোন ব্যক্তি অথবা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে? প্রথমে সমনের মাধ্যমে পারে, গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে। বসেন, কত কি না ফেল লাগবে না, বসেন, পড়াশোনা ভালো লাগবে। এদিক দিয়ে বসেন প্লিজ। তাহলে আমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে যে একটা মানুষকে হাজির করার প্রক্রিয়া নিয়ে, একবারে সহজ সিস্টেম। কোন ব্যক্তিকে অথবা কোনো আসামিকে অথবা কোনো সাক্ষীকে আদালতে হাজির করার প্রক্রিয়া সমূহ কি কি? আপনি ক্লাস শেষে ফোন দিয়েন, আচ্ছা হাজিরও বজায় না বলেন। কোন ব্যক্তি বা আসামিকে আদালতে হাজির করার প্রক্রিয়াকে, হাজির করার প্রক্রিয়া হলো 68-তে বলা আছে গ্রেপ্তারি সমনের মাধ্যমে, 75-এ বলা আছে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে, 87-তে বলা আছে হুলিয়া জারির মাধ্যমে, 88-তে বলা আছে ক্রোক করার মাধ্যমে, আর 91-তে বলা আছে মুসলেখা গ্রহণের মাধ্যমে। কথা কি ক্লিয়ার?
তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোনো ব্যক্তিকে বা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে, কয়টা পদক্ষেপ? 5টা। প্রথম হলো সমন, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা, তারপরে হুলিয়া, তারপরে ক্রোক, তারপরে হলো হাজির হওয়ার জন্য মুসলেখা। আরেকটা আছে 339 খতে, যেটা হলো আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে, সেটা পরে। কিন্তু এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে আমরা পারবো কিনা, একটা মানুষকে আদালতে নিয়ে আসার যে কাজগুলো, এই কাজগুলো নিয়ে আমরা কাজ করবো হলো 68 থেকে 93 গয়ের মধ্যে। তাহলে সমনের লিমিট হলো 68 থেকে 74 পর্যন্ত, গ্রেপ্তারি পরোয়ানা হলো 75 থেকে একবারে 86 পর্যন্ত, হুলিয়া নিয়ে অনলি 87 ধারা, ক্রোক হলো 88, 89, 90তে হলো কেরা করে গরিবের জসিম, 60-এর কারণে 60 খুলে ফেলাই। কোলাফাইন ফাজিল হয়ে গেছে, কমেন্টস করে যে গরিবের জসিম 60 করার কারণে। এবার হয়েছে বেটা। আচ্ছা, তাহলে আবার একটু আসি। একবারে আমি কিন্তু পুরো ফৌজদারি কার্যবিধি আইনটা প্রশ্নগুলো কিন্তু পড়াই দিচ্ছি, কিভাবে প্রশ্ন আসলে আপনি ভালো করবেন। আমি কিন্তু প্রশ্নের ধাপগুলো, প্রক্রিয়াগুলো আপনাকে পড়াচ্ছি। তাহলে পরীক্ষা যদি আপনার প্রশ্ন আসে যে কোনো ব্যক্তিকে, এটা কিন্তু খুব দামি প্রশ্ন, সব সময় আসে, কোন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। কথা কি ক্লিয়ার? প্রশ্নটা কি, কোন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এটা উত্তরটা কিভাবে লাগবে একটু শুনেন। তাহলে প্রশ্ন করছে কোন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রথম লিখবেন, একজন ব্যক্তিকে বা একজন আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে সিআরপিসির আলোকে তা হইল নিম্নরূপ। প্রথম ধারা হইল দেখুন যে ফৌজদারি কার্যবিধানের 68 ধারা মোতাবেক কোন আসামিকে অথবা কোন ব্যক্তিকে, যার কথাই বলে, বা কোন সাক্ষীকে আদালতে হাজির করার জন্য আদালত সমন জারি করার মাধ্যমে আদালতে হাজির করতে পারে। এটা হইল একবারে বি গ্রেডের যারা স্টুডেন্ট, গরিব হালতে যারা আছেন তাদের জন্য। যারা গরিব ছাত্র, আমার যারা গরিব স্টুডেন্ট আছে তাদের জন্য হইল এইভাবে যে ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক কোন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত নোটিশ প্রদান করার মাধ্যমে হাজির করার প্রক্রিয়া গ্রহণ করতে পারে। যারা একটু এ গ্রেডের মানুষ স্টুডেন্ট বা একটু ভালো স্টুডেন্ট, তারা লিখবেন ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক কোন আসামিকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত আদেশনামার মাধ্যমে আদালতে হাজির করতে পারে। বাংলা আলাপ হলে আপনি যাই কিছু লেখেন আর না লেখেন, সর্বশেষ একটা কথা আপনার লিখতেই হবে যে লাস্টে যে আদালত হাজির করতে পারে, এই সুরটা থাকতে হবে। তাহলে আবার বলি, প্রশ্নটা হইল ফৌজদারি কার্যবিধি আইনের মানে একটা ব্যক্তিকে, ধরুন একটা আসামিকে, যেখানে আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। আপনি চলে যান কাজ থাকলে। একজন আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। আবার বলি, ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক একজন আসামিকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত আদেশনামা ইস্যু করেও আদালতে হাজির করতে পারে। এরপর লাগবেন ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা মোতাবেক কোন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য, আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে আদালতে হাজির করতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা মোতাবেক কার বিষয় বলছেন?
4টা কাচ্চি বলছিলেন, হ্যাঁ বলে দিচ্ছেন? ক্যাশে রেডি থাকবে। তাহলে আপনি চলে যান, আপনি যান গিয়া। কতক্ষণ ক্যাশে? আমার 1 ঘন্টা ক্লাস, তো আমি ক্লাস করে ওর সবকিছু লক করে চলে যাবো। আচ্ছা আমি এখানে আরেকটা মিটিং আছে তাহলে। কোথায়? আমি চলে যান, আমার কাজ শেষ, ঠিক আছে, আমি আছি। আমি যে কি বলবো ওখানে? আপনি যাই বলবেন যে আমি আসাদ, আমি বলুন আমি এসআই আজাদ, আমার 4টা পার্সেল আছে। ওকে। ফৌজদারি তাহলে 75 ধারা, ও এবার 87 ধারা লাগবেন যে ফৌজদারি কার্যবিধানের 87 ধারা মোতাবেক কোন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য কমপক্ষে কয়দিন সময় দিয়ে বলেন? বলেন হুলিয়ার ক্ষেত্রে কয়দিন সময় দেয়? স্যারা বলেন হুলিয়ার ক্ষেত্রে সময় কয়দিন? হুলিয়ার ক্ষেত্রে সময় কতদিন বলেন? একটু কমেন্ট করেন, হুলিয়াতে কতদিন পায়? 30 দিন না 60 দিন না 15 দিন? এটা কিন্তু আপডেট হয়েছে। বলি ফেলান, এরা কতদিন? হোসাইন আহমেদ, এটা কি 30 হবে না 15 হবে? ভালো মতো বুঝে নেন। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা মোতাবেক কোন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য কমপক্ষে 30 দিন সময় দিয়ে আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত হুলিয়া ইস্যু করার মাধ্যমে আদালতে হাজির করতে পারে। হুলিয়া ইস্যু করার মাধ্যমে। ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা মোতাবেক কোন আসামিকে আদালতে হাজির করার জন্য তার স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তি ক্রোকের মাধ্যমেও আদালতে হাজির করতে পারে। 91 ধারা মোতাবেক মুচলেখা গ্রহণ করার মাধ্যমেও কোন আসামিকে আদালতে হাজির করতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি পারি যে কোন আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? এই প্রশ্নটাকে আমরা পারি। 1 নং প্রশ্ন ক্লিয়ার কিনা? আমি একটু প্রশ্নের দিকে যাই, তারপরে ধারাবাহিক যাব। 2 নম্বর প্রশ্ন, ইমেইল, জিমেইল, ফ্যাক্স, তার বার্তা, ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কি সমন ইস্যু করা যায়? একটা শর্ট প্রশ্ন দিলাম, এমসিকিউ টাইপের প্রশ্ন, অথবা শর্ট প্রশ্নে 3 মার্কের। ধারা কত বলেন তো? জিমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, অথবা ইন্টারনেট ব্যবহার করে, অথবা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কোন সমন ইস্যু করা যায়, বা সমন করা জারি করার পদ্ধতি কি? এটা কি পারবেন? এটা ধারা কত কে বলতে পারবেন? ঊনসত্তরের 4। ভেরি গুড, খুব ভালো লাগলো। যারা বুদ্ধিমান তারা লেখছে 2 নং। এটা 2 নং প্রশ্নের উত্তর। যারা বুদ্ধিমান তারা 2 নং লেখছে। আচ্ছা, এবার সিরিয়ালের প্রশ্ন যাই। তাহলে বড় প্রশ্নটা আমরা পারছি অলরেডি, যে একটা ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এবং 2 নম্বর প্রশ্ন পাইলাম, ইমেল, জিমেল বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নোটিশ করার পদ্ধতি। 3 নম্বর প্রশ্ন, সমন কাকে বলে? সমন কে জারি করতে পারে? সমন জারির পদ্ধতি।
মানে আমার কথা বুঝছেন প্রশ্নটা? সমন কাকে বলে, সমন কে জারি করতে পারে, কে মানে ব্যক্তি। আবার বলি, সমন কাকে বলে একটা বিষয়, কে জারি করতে পারে বলতে ব্যক্তিকে বুঝাইছে। তাহলে সমন কাকে বলে, সমন কে জারি করতে পারে, সমন জারির পদ্ধতি। মন থাকবে? সমন কাকে বলে, সমন কে জারি করতে পারে, সমন জারির পদ্ধতি। পারবেন? সমন কাকে বলে, সমন কে জারি করতে পারে, সমন জারির পদ্ধতি। সমন কাকে বলে 68 ধারা, একবারে সহজ। সমন করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দরকার, ম্যান্ডেটরি একটা মামলা লাগবে, এবং এই মামলা সে সাক্ষী হইতে হবে, অথবা আসামি হইতে হবে, অথবা বাদী হইতে হবে। তাহলে কোন ব্যক্তিকে নোটিশ দেওয়ার পূর্ব শর্ত হলে এর একটা মামলা রুজু হইতে হবে, অথবা একটা অভিযোগ থাকতে হবে, এবং এই অভিযোগে সে হয় সাক্ষী, নাইলে আসামি, নাইলে বাদী হবে, এবং একটা নির্দিষ্ট তারিখ ও সময় থাকবে, নাইলে সে কবে যাবে কোর্টে, এবং আদালতে গিয়ে হাজির হইতে হবে। কথা কি বুঝছেন? তাহলে সমন কাকে বলে, কোন মামলার বাদী অথবা সাক্ষীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য, একটা মামলার বাদী অথবা সাক্ষীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত, আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত 2 কপি যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় সমন। মন থাকবে? কোন মামলার বাদী অথবা সাক্ষীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত 2 কপি যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় সমন। এখন হলো সমন কে জারি করতে পারে, যে কে বলতে কি বুঝাইছে, পদ্ধতি না ব্যক্তি? কে জারি করতে পারে মানে ব্যক্তি বুঝাইছে। তো এটা ধারা হলো 68(2), যে আদালত কর্তৃক প্রথম হবে পুলিশ অফিসার 68(2) ধারা মোতাবেক, ফৌজদারি কার্যবিধি আইনের 68(2) ধারা মোতাবেক পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যে কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। মন থাকবে? তাহলে পরীক্ষা যদি আসে সমন কে জারি করতে পারে, উত্তর কি হবে? পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যেই কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। তাহলে ইউনিয়ন চেয়ারম্যান কি সমন জারি করতে পারে? একজন গণ্যমান্য ব্যক্তি কি সমন জারি করতে পারে? পেশকার কি সমন জারি করতে পারে? সদরুল বদরুল কি সমন জারি করতে পারে? উত্তর হলো পারে। কত দ্বারা পারে? 68(2). 68(2) ধারা মোতাবেক আদালত যদি সদরুল বা বদরুল বা উপজেলা চেয়ারম্যান বা মেম্বার বা যে কোনো ব্যক্তিকে তার নামে সমন ইস্যু করে এবং তাকে যদি জারি করার ইখতিয়ার দেওয়া হয়, তাহলে তিনি সমন জারি করতে পারে। এটা কি পারবেন? 68(2) এর প্রশ্নটা কি বুঝতে পারছেন? কে জারি করতে পারে? বাংলা আলাপ হলো আদালত যাকে জারি করার ইখতিয়ার দেওয়া হবে তিনি সমনটা জারি করতে পারে। আদালত যদি রিকশাওয়ালারে দেয়, আপনার আপত্তি কোনো আছে? আপনি কি আদালত? তাহলে 68(2) হবে পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যেই কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। পারবেন? তাহলে পরীক্ষা আসলো সমন কে জারি করতে পারে, এটার উত্তর হবে পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যে কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। এরপর হলো এই সমন জারির পদ্ধতি। 69(1) যার প্রতি সমন জারি করা হবে তাকে সমনের 1 কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিলে সমন জারি হয়েছিল গণ্য হবে। তার মানে 69(1) একজনের কাছে। 69(2) যাদের প্রতি, তাহলে যাদের প্রতি সমন জারি করা হবে তাদেরকে সমনের 1 কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিলে। এখন প্রশ্ন, স্যার আপনি বলছেন সমনের হবে 2 কপি, তাহলে লোক যদি 10 জন হয় কেমনে দিব?
2 কপির মধ্যে 1 কপিতে আপনি প্রাপ্তি স্বীকার নেবেন সবার, আর আরেক কপিরে ফটোকপি করে 10 জনদের দিয়ে দিবেন। তাহলে যার প্রতি সমন জারি হলো 69-1, যাদের প্রতি হলো 69-2। আর কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিক বা ম্যানেজারের প্রতি সমন জারি করলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে 69-3। তাহলে 69-3 হইল মালিক বা ম্যানেজারের প্রতি কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। 69-4 2025 সালে আগস্টে 2025 সালে সর্বশেষ সংশোধনীতে বলা আছে, এটা ভালো কাজ করছে, যে কোনো মেইল করার মাধ্যমে, জিমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে অথবা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, ইলেকট্রনিক যেটাকে বলা হয়, এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কারো প্রতি যদি নোটিশ প্রেরণ করা হয় তাহলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে, SMS এর মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশে বর্তমানে রাস্তায় যে মামলাগুলো হচ্ছে ট্রাফিকের, স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইল ফোনে একটা SMS চলে যায় এবং আপনার কাছে একটা মেইল করা হয়। সর্বশেষ ধাপ হিসাবে আপনাকে ডাকে পাঠানো হয়। এই যে মেইল করার মাধ্যমে যে আপনাকে সমন জারি করেছে এই 69-4 70 ধারা বলা আছে সাবালক পুরুষের প্রতি সমন জারির ক্ষেত্রে যে সাবালক পুরুষের প্রতিও সমনের 1 কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। সাবালক পুরুষ না, এখন সাবালক পুরুষ এবং নারী। 71 বলা আছে যার প্রতি সমন জারি করা হবে, হ্যাঁ ঠিক আছে, এখন যার প্রতি সমন জারি করা হবে সে যদি এখতিয়ারের বাইরে অন্য এলাকায় বসবাস করে। এখতিয়ারের বাইরে মানে বুঝছেন? ও সরি, 71 হলো প্রকাশ্য স্থানে, সরি একটু বলেছে। 70 পেলাম সাবালক পুরুষ এবং মহিলা। 71 বলা আছে যার প্রতি সমন জারি করা হবে তাকে খুঁজে পাওয়া যায় নাই, তার পরিবারের সাবালক পুরুষ লোককেও খুঁজে পাওয়া যায় নাই। তাহলে সে যে স্থানে বসবাস করে এই বসবাসের প্রকাশ্য স্থানে, বসবাসের কোথায়? প্রকাশ্য স্থানে সমনের 1 কপি লটকে দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা কি পারবেন? তাহলে আবার আসি। 69-1 পেলাম যার প্রতি, 69-2 যাদের প্রতি, 69-3 কোম্পানি বা প্রতিষ্ঠান, 69-4 অনলাইন প্ল্যাটফর্ম, 70 সাবালক পুরুষ এবং মহিলা মানে সাবালক ব্যক্তি, 71 পেলাম প্রকাশ্য স্থানে। এবার হলো আমরা যারা সরকারি কর্মচারী আছি আমাদের জন্য 72 দ্বারা। 72 বলা আছে যার প্রতি সমন জারি করা হবে, হ্যাঁ 72 বলা আছে যার প্রতি সমন জারি করা হবে তিনি যদি সরকারি কর্মচারী হন। তাহলে এই সরকারি কর্মচারী যে ইউনিটে কর্মরত আছে ওই ইউনিটের বিভাগের প্রধান বরাবর সমনের কপি প্রেরণ করলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আর 73 বলা আছে যার প্রতি সমন জারি করা হবে সে যদি এখতিয়ারের বাইরে অন্য এলাকায় বসবাস করে। পল্লবী থানায় সমন আসছে, সে পল্লবী থানা থাকে না, সে থাকে কাপরুলে। তাহলে কাপরুল আবার অন্য ম্যাজিস্ট্রেটের আন্ডারে, পল্লবীর ম্যাজিস্ট্রেটের আন্ডারে না। এই জন্য বলা আছে যার প্রতি সমন জারি করা হবে সে যদি এখতিয়ারের বাইরে অন্য এলাকায় বসবাস করে তাহলে ওই এলাকার ম্যাজিস্ট্রেটের বরাবর সমনের কপি প্রেরণ করলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। তখন ওই ম্যাজিস্ট্রেট আবার ওই পুলিশে জারি করাবে। 74 বলা আছে সমন জারির প্রমাণ, এটা লাগবে না। এখন চলে আসে আমরা 75 গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে। গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে আমরা পড়েছি যে কোনো মামলার কোনো ব্যক্তি বা আসামিকে, কোনো ব্যক্তি অথবা আসামিকে আদালতে হাজির করার জন্য মানে ধরে নিয়ে আসার জন্য, 68 ছিল আদালতে হাজির হওয়ার জন্য, হইতে বলছে, আর 75 বলা আছে হাজির করার জন্য।
তাহলে ফৌজদারি কার্যবিধানের ৭৫ ধারা মোতাবেক কোন ব্যক্তি অথবা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত এক কপি যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কয় কপিতে হয়? এই খাবার কি তোমার? এই খাবার তুমি খাইছো? এই খাবার এটা দেখো তো, একবারে ইনটেক দেখো তো, খোলো তো ইনটেক, খেয়ে ফেলো। আর কি আছে খাবার? না একটাই? আচ্ছা রাখো। আর কেউ আছে তোমার পরিচিত খাওয়ার মতো? তুমি কি একাই থাকো? বসো। তাহলে ৭৫ পেলাম গ্রেপ্তারি পরোয়ানা, যে কোনো ব্যক্তি বা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এটা হলো ৭৫-১, অরিজিনালি ধারা হলো ৭৫-১। এখন প্রশ্ন হলো গ্রেপ্তারি পরোয়ানার কার্যকাল বা মেয়াদকাল কতদিন থাকবে? এটার জন্য হলো ৭৫-২। ৭৫-২ বলা আছে যে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত অথবা আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত, মানে যার প্রতি ওয়ারেন্ট আছে হয় তারে গ্রেপ্তার করতে হবে অথবা আদালত কর্তৃক ওয়ারেন্ট বাতিল করতে হবে। এইটা ছাড়া যদি এটা পাকিস্তানের আমলেও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয় কিন্তু আদালত বাতিল করে নাই আর আসামি আইজও পলাতক আছে, তাহলে আইজও এটা বহাল থাকবে। পাকিস্তান পিরিয়ডে থাকতে দেশ যখন পাকিস্তান ছিল তখন একটা ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, পাকিস্তান চেঞ্জ হয়ে বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তিকে আজও গ্রেপ্তার করা যাচ্ছে না, সে পলাতক। আবার আদালতে ওয়ারেন্ট বাতিল করে নাই, তাহলে এটা বহাল থাকবে, এটা মেয়াদ থাকবে। বুঝতে পারছেন? তাহলে গ্রেপ্তারের মেয়াদকাল হলো ৭৫-২, যে গ্রেপ্তারি পরোয়ানায় উল্লিখিত আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত অথবা আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদকাল বলবৎ থাকে। এইবার হলো গ্রেপ্তারি পরোয়ানা জারির পদ্ধতি, এটা কিভাবে জারি করবেন, মানে কিভাবে আসামি পর্যন্ত পৌঁছাবেন। এখন হলো ৭৬ ধারা। এই ৭৬ ধারায় বলা আছে, ধরেন আমার কাছে কয়েকদিন আগে একজন নারী পুলিশ ফোন দিয়েছিল, সে তার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করবে, তার হাজবেন্ড তার সাথে একটা অন্যায় করেছে। আমি তাকে নিরুৎসাহিত করেছি যেন এগুলো না যাওয়া না গিয়ে যেন যতটুকু ভাবে সম্ভব শেষ করা যায়, কারণ যে আসামিটা সেও তো আমাদের একজন সহকর্মী। যাই হোক, আমি অনেকভাবে টেকনিক্যালি তাকে নিরুৎসাহিত করেছি এবং না করেছি বারবার যেন ওইদিকে না গিয়ে মীমাংসা করা যায়, কিন্তু তার সাথে যে অন্যায়টা করাইছে একবারে খুব বাজেভাবে, এই জন্য তারা মামলা করবে ডিটারমাইন্ড। এবং তার একদম বোনও চাকরি করার কারণে দুজনের পরামর্শ করে তারা অলরেডি মামলাও করেছে, বোনের পরামর্শ, বোনও চাকরি করে, দুজনের নারী পুলিশ। এখন যে এখানে যে ছেলেটার বিরুদ্ধে মামলা করেছে সে আমাদের পুলিশের একজন সহকর্মী কনস্টেবল, এখন তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট হবে। এখন এই ছেলের তো চাকরি করে, সে তো চোর না, ডাকাইত না, নাডাও না, গুন্ডাও না, শীর্ষ সন্ত্রাসীও না। তাহলে শীর্ষ সন্ত্রাসীর জন্য যেই ওয়ারেন্ট, ও চাকরি করে, ওর জন্য কি একই ওয়ারেন্ট? না, আদালত একটা ভিন্নতা করেছে। এই জন্য একটা ওয়ারেন্টের এক পাশে লেখা থাকে ৭৫ ধারা, আরেক পাশে লেখা থাকে ৭৬ ধারা। যদি ৭৬ ধারার ঘরে আসামির নাম ঠিকানা লেখে ৭৫ ধারাটা কেটে দেয়, ৭৫ ঘরে নাম ঠিকানা লেখলে ৭৬ ধারা কেটে দেয়, একটাই কপি, এই পিঠ আর ওই পিঠ। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে সহকর্মী যে ছেলেটা আছে তার বিরুদ্ধে যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে সেখানে ৭৬ ধারা ঘরে তার নাম ঠিকানা লেখছে। এই ৭৬ নাম ঠিকানা থাকার অর্থ হইল এই লোকটা বাংলাদেশ সরকার একজন চাকরি করে অথবা সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, এবং তার বিরুদ্ধে যেই অভিযোগটা, যেই মামলাটা, এই মামলা সে পালিয়ে যাওয়ার মতো না, পালিয়ে থাকবে না। হ্যাঁ, এই সহকর্মী যদি আবার মার্ডার করে ফেলতো, ডাকাতি করে ফেলতো, তাহলে আবার তার ওয়ারেন্ট হইতে কিন্তু ৭৫ ঘরে, কারণ সে যেহেতু পুলিশ হোক কিন্তু সে তো ডাকায়, সে পালিয়ে যেতে পারে। এই জন্য তার বিরুদ্ধে মামলা হইতো আবার ওয়ারেন্ট হইতো ৭৫ করে, কিন্তু যেহেতু একটা পারিবারিক অভিযোগ
একটা প্রাইমারি স্কুলের টিচারের বিরুদ্ধে অথবা একটা হেডমাস্টারের বিরুদ্ধে যদি একটা স্ত্রী নারী নির্যাতনের মামলা দেয় বা একটা যৌতুক মামলা করে, ধরে নিবেন তার ওয়ারেন্টটা ইস্যু হবে ৭৬ ধারার করে। কারণ যেহেতু সে চাকরি করে, তার একটা সামাজিক পরিচয় আছে, তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে ৭৬ খেলাটা কি? ৭৬ কিন্তু খরচপাতি পাওয়া যায় যদি ওয়ারেন্ট ইস্যু হয়। একটা লোকের নামে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আপনি ওয়ারেন্টটা নিয়ে ওই লোকের কাছে গেছেন, যাওয়ার পর তাকে বলছেন যে ভাই আপনার বিরুদ্ধে এই ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আপনি কবে আদালতে গিয়ে হাজির হবেন, আমাকে একটা মুচলেখা দেন, আর আমি ওয়ারেন্টটা কপি আদালতে পাঠিয়ে দিব, আদালত ধরে নিবে যে আমি সমনটা জারি করেছি। ঠিক আছে। এই কারণে এই ৭৬ বলা আছে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানা যদি ৭৬ ধারার কথা উল্লেখ থাকে, তাহলে গ্রেপ্তারি পরোয়ানায় যদি ছেড়ে দেওয়ার কথা উল্লেখ থাকে, ৭৬ ধারা অর্থ হলো তাকে ছেড়ে দিতে বলছে, তার কাছ থেকে মুচলেখা না আদালতে পাঠাইলে আদালত ধরে নিবে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে। তাহলে এই ৭৬ একটা ধারা পাইলাম ছেড়ে দেওয়ার। তার আগে আমরা ৫৭(২)-এ পাইছি, ৫৯(৩)-এ পাইছি, আজকে পাইছি ৭৬ ছেড়ে দেওয়া। তাহলে ৭৬ বলা আছে গ্রেপ্তারি পরোয়ানায় যদি ছেড়ে দেওয়ার কথা উল্লেখ থাকে, তাহলে গ্রেপ্তারি পরোয়ানাতে ছেড়ে দেওয়ার কথা উল্লেখ থাকে মানে তার নাম ঠিকানা ৭৬ ঘরে থাকে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানায় যদি ছেড়ে দেওয়ার কথা উল্লেখ থাকে, তাহলে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে তার কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দিলেও গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে বলে গণ্য হবে। এটা হলো ৭৬ ধারা। ৭৭ বলা আছে একাধিক পুলিশ অফিসার নিকট গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করে তামিল করা যাবে। ৭৮ বলা আছে হ্যাঁ, এবার হলো ৭৮ বলা আছে হ্যাঁ, এবার হলো ৭৮ বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা কি জামানত গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যাবে। হ্যাঁ, ৭৬ ক্লিয়ার। ৭৭ তো পেলাম একাধিক পুলিশ অফিসার, ৭৮ পেলাম গ্রেপ্তারি পরোয়ানা জমির মালিকের নিকট প্রেরণ করেও তামিল করা যাবে। তাহলে জমির মালিক কারা? আগর আমলে যারা রাজা বাদশারা ছিল, জমিদার ছিল, তাদের আন্ডারে কিন্তু প্রচুর মানুষ কাজ করত। তখন এই আইন কানুন যেহেতু রাজা বাদশারাই তৈরি করেছে, ১৮৯৮ সালের আইন, তো এই কারণে তারা তাদের একটা ক্ষমতা রেখে দিয়েছে এই জমির মালিক। তাহলে ৭৮ পাইলাম গ্রেপ্তারি পরোয়ানা জমির মালিকের নিকট প্রেরণ করেও তামিল করা যাবে। এরপর পেলাম এখন হলো ৭৯ ধরেন না পল্লবী থানার একজন আসামির নাম হলো ধরেন না সলিমুল্লাহ। এখন এই আসামির নাম যে সলিমুল্লাহ, এটা যে পল্লবী থানা, এটা কিন্তু আদালত অনেক সময় চিনে না, কিন্তু জানে যে এটা ঢাকার মধ্যে পড়ছে। তখন আদালত লিখে দেয় পুলিশ কমিশনার ডিএমপি ব্যবস্থা নেই। তাহলে গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখিত পুলিশ অফিসারের নাম হলো পুলিশ কমিশনার ডিএমপি। তখন এই পুলিশ কমিশনার কি করে দেখে এটা কোথায় পড়ছে, তখন সে লেখে ডিসি মিরপুর ব্যবস্থা নেই। ডিসি মিরপুর দেখে যে এটা হইল পল্লবীতে পড়ছে, তখন লেখে যে ওসি পল্লবী ব্যবস্থা নেই। ওসি পল্লবী লেখে সাব ইন্সপেক্টর অমুক ব্যবস্থা নেই। সাব ইন্সপেক্টর লেখে এএসআই অমুক ব্যবস্থা নেই। এএসআই লেখে কনস্টেবল অমুক ব্যবস্থা নেই। কনস্টেবল লেখে বাবুসি অমুক ব্যবস্থা নেন। বাবুসি লেখে সুইপার অমুক ব্যবস্থা নেন। এটা লাস্টে দুটো দুষ্টামি করে বলছি। তাহলে গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখিত পুলিশ অফিসার মানে গ্রেপ্তারি পরোয়ানায় যে পুলিশ অফিসারের নাম উল্লেখ থাকে, গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখিত পুলিশ অফিসার তার অধস্থন পুলিশ অফিসার দ্বারাও তামিল করাইতে পারে। ৭৯ এখন হলো ৮০ বলা আছে যাকে গ্রেপ্তার করা হবে তাকে অবশ্যই গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম বা কি কারণ, সারমর্ম বলতে বোঝাইছে কি কারণ তারে গ্রেপ্তার করবেন, এটা শর্ট করে ছোট্ট করে সংক্ষেপে তারে কারণ জানাইতে হবে। তাহলে ৮০ কারণ জানাইতে হবে।
এরপর হইল 81 বলা আছে যাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা যে আসামিকে, তাকে যত দ্রুত সম্ভব আদালতে প্রেরণ করতে হবে। এরপর হইল 82 বলা আছে গ্রেপ্তারি পরোয়ানায় উল্লিখিত আসামিকে বাংলাদেশের যেই কোনো স্থান থেকে, একবারে সারা বাংলাদেশের যেই কোনো স্থান আছে সেখান থেকে তাকে গ্রেপ্তার কার্যকর করা যাবে। তাহলে একটু দেখেন, 58 ধারায় যারা আমরা পাইছি সে হলো একটা আসামি এই মাত্র অপরাধ করছে, তাকে অনুসরণ করবো 58-তে, কারণ তার বিরুদ্ধে এখনো ওয়ারেন্ট নাই, তার আমরা এখনো গ্রেপ্তার করি নাই, তার আগে সে পালিয়ে যাচ্ছে, তার আমরা অনুসরণ করবো 58-তে। পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে, তার পিছু পিছু নিব আমরা 66-তে। আর গ্রেপ্তারি পরোয়ানা আসামি চলে গেছে আরেক থানা এলাকায়, তার পিছু পিছু যাবো আমরা 82-তে। তাহলে এই পিছে পিছে যাওয়া, অনুসরণ করা, কাউকে অনুকরণ করা, তাকে পিছে পিছে তাকে গ্রেপ্তার করা, এই বিষয়গুলো হইলো একটা হলো 58-তে, একটা হলো 66-তে, একটা হলো 82-তে। 3 আইটেমের লোক, 3 তরিকার লোক। প্রথম তরিকার লোক হলো একটা মারার কাছে সে পালিয়ে যাচ্ছে, তার পিছিয়ে যাইতে পারবেন আপনি 58-তে। ছিনতাইকারী পিছিয়ে পিছিয়ে চলে যেতে পারবেন, একবার শাহবাগ গেলে শাহবাগ পর্যন্ত যাইতে পারবেন 58-তে, নো প্রবলেম। ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্ট আছে, তার পিছিয়ে অনুসরণ করতে পারবেন 82-তে। সদরঘাট কোর্ট থেকে আসামি পালিয়ে গেছে, তার পিছু পিছু মানে পুলিশ আদালত থেকে পলাইছে, তার পিছু পিছু অনুসরণ করতে পারবেন 66-তে। তাহলে 58, 66, 82 এই সবগুলো হলো অনুসরণ করা। এর হলো 83 আর 84, এখতিয়ারের বাইরে ব্যক্তি অথবা পুলিশ অফিসারের নিকট গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করেও তামিল করা যাবে। এখতিয়ারের বাইরে মানে এলাকার বাইরে। 83-তে ব্যক্তি, 84-তে পুলিশ অফিসার। এখন চলে আসি 85, যাকে গ্রেপ্তার করা হবে সে যদি এখতিয়ারের বাইরে থেকে 20 মাইল দূরে হয়, 20 মাইল, 20 মাইল, কিলোমিটার না, 20 কিলোমিটার দূরে হয়, 20 মাইল দূরে হয়, এবং এই আসামিকে নিয়ে আসা যদি বিপজ্জনক হয়, তাহলে ওই সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট রেখে আসলেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে গণ্য হবে। তাহলে 76-এ পেলাম ছেড়ে দেওয়া, 77-এ একাধিক পুলিশ অফিসার, 78-এ জমির মালিক, 79-তে অধস্থন, 80-তে কারণ, 81-তে আদালতে প্রেরণ, 82-তে এখতিয়ারের বাইরে, 83-তে 84-তে ব্যক্তি বা পুলিশ অফিসার, 85-তে 20 মাইল। পারবেন? তাহলে আবার আসি, আজকে যতটুকু পড়াইছি। 68-তে সমান, 68-র 2 হলো কে জারি করতে পারে, 69-এর 1 যার প্রতি, 2 যাদের প্রতি, 3 কোম্পানি বা প্রতিষ্ঠান, 4 ইমেল জিমেইল, 70-এ সাবালক পুরুষ, 71-এ প্রকাশ্য স্থানে, 72-এ সরকারি কর্মচারী, 73-এ এখতিয়ারের বাইরে, 84-তে প্রমাণ, 74-এ প্রমাণ, 75-এ গ্রেপ্তারি পরোয়ানা, 76-এ ছেড়ে দেওয়া, 77-এ একাধিক পুলিশ অফিসার, 78-এ জমির মালিক, 79-তে অধস্থন, 80-তে কারণ, 81-তে আদালতে প্রেরণ, 82-তে বাংলাদেশের যে কোনো স্থানে, 83-তে 83-84 এখতিয়ারের বাইরে ব্যক্তি বা পুলিশ, 85-তে 20 মাইল। ক্লিয়ার? ওই স্যাররা এতটুকু মধ্যে কি আপনারা পারেন? ওকে, এরপরে চলে যাই আমরা এখন হলো হুলিয়া নিয়ে। হুলিয়া একবারে সিম্পল একটা কথা, হুলিয়া কাকে বলে? ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা মোতাবেক অত্র আইনের 75 ধারা অনুসারে যদি কোনো আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা সম্ভব না হয়, তার মানে কারো বিরুদ্ধে হুলিয়া জারির সর্বপ্রথম শর্ত হইল আগে ওয়ারেন্ট থাকতে হবে। ওয়ারেন্ট ছাড়া কোনো আসামির বিরুদ্ধে হুলিয়া জারি করা যাবে না। তাহলে হুলিয়া জারি করার প্রথম শর্ত হইল তার বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা থাকতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা মোতাবেক অত্র আইনের 75 ধারা অনুসারে, ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা মোতাবেক অত্র আইনের 75 ধারা অনুসারে কোন আসামিকে যদি গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার করে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে তাকে কমপক্ষে 30 দিন সময় দিয়ে, আগে মনে পত্রিকা ছিল 2টা, এখন কি অ্যাক্ট হয়েছে মনে হয় না,
কমপক্ষে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় হুলিয়া। তাহলে হুলিয়া কাকে বলে পেলাম? 87(1) হুলিয়া জারির পদ্ধতি 4টা কথা। 1 নম্বর হইল হ্যাঁ 4টা কথা। একটা হলো যার প্রতি হুলিয়া জারি করা হবে তিনি যে স্থানে বসবাস করেন এই বসবাসের প্রকাশ্য স্থানে লটকে দিয়ে। 2 নম্বর হলো তিনি যে স্থানে বসবাস করেন এই বসবাসের প্রকাশ্য স্থানে পাঠ করে। 3 নম্বরে হইলো আদালতের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়ে। 4 নম্বরে হলো বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে। তাহলে হুলিয়া জারির পদ্ধতি কয়টা ধারা? 4টা। একটা হলো মানে তার বসবাসের প্রকাশ্য স্থানে লটকে দিয়ে বা টাঙ্গিয়ে দিয়ে, তারপর হলো বসবাসের প্রকাশ্য স্থানে পাঠ করে, 3 নম্বর হইলো আদালতের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দিয়ে, 4 নম্বরে হইলো বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে। এই 4টা স্টেপের মাধ্যমে হুলিয়া জারি করা হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে হুলিয়া জারির পদ্ধতি যদি পরীক্ষা আসে, হুলিয়া কাকে বলে, হুলিয়া জারির পদ্ধতি কাকে বলে 87(1) আর হুলিয়া জারির পদ্ধতি 87(2) 4টা পদ্ধতি। একটা হলো নোটিশ বোর্ড, একটা হলো প্রকাশ্য স্থানে লটকিয়ে, একটা হলো পাঠ করে, একটা হলো আদালতের নোটিশ বোর্ডে, আর একটা হলো পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে। গেল হুলিয়ার খেলা। এবার আসি ক্রোক। 88 ধারা বলা আছে, ফৌজদারি কার্যবিধানের 88 ধারা মোতাবেক অত্র আইনের 87 ধারা অনুসারে যদি কোনো আসামিকে হুলিয়া জারি করার মাধ্যমে আদালতে হাজির করা সম্ভব না হয়। 87 ধারা টানছিলাম 75 ধারা রেফারেন্স, আর 88 ধারায় টানবো 87 ধারা রেফারেন্স, স্টেপ বাই স্টেপ। তাহলে ফৌজদারি কার্যবিধানের 88 ধারা মোতাবেক অত্র আইনের 87 ধারা অনুসারে যদি কোনো আসামিকে হুলিয়া জারির মাধ্যমে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে এই আসামিটাকে আদালতে হাজির করার উদ্দেশ্যে, তাহলে আদালতের উদ্দেশ্য তাকে আদালতে হাজির করা, তাহলে এই আসামিকে আদালতে হাজির করার উদ্দেশ্যে তার স্থাবর এবং অস্থাবর সব সম্পত্তি আইনের হেফাজতে আনাকে ক্রোক বলে। বুঝতে পারছেন? এই লোকটা সকল ধরনের স্থাবর এবং অস্থাবর সব সম্পত্তি আইনের হেফাজতে আনাকে ক্রোক বলে। পারবেন? তার স্থাবর এবং অস্থাবর সব সম্পত্তি আইনের হেফাজতে আনাকে কি বলে? ক্রোক বলে। সিম্পল। তাহলে ক্রোক কাকে বলে? ফৌজদারি কার্যবিধানের 88 ধারা মোতাবেক অত্র আইনের 87 ধারা অনুসারে যদি কোনো আসামিকে হুলিয়া জারির মাধ্যমেও আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে এই আসামিটাকে আদালতে হাজির করার উদ্দেশ্যে তার স্থাবর এবং অস্থাবর সব সম্পত্তি আইনের হেফাজতে আনাকে ক্রোক বলে। সিম্পল। এখন এই যে তার সম্পত্তি কিছু থাকতেছে ঢাকায়, কিছু আছে রংপুর, কিছু আছে দিনাজপুর, কিছু আছে 14 গ্রাম, কিছু আছে পঞ্চগড়, কিছু আছে টেকনাফ, কিছু আছে তেতুলিয়া, কিছু আছে রূপসা, কিছু আছে পাথুরিয়া, কিছু আছে সুন্দরবন, কিছু আছে বান্দরবন। তাহলে কি করবে? মামলা হয়েছে ঢাকার আদালতে। সুন্দরবন বা বান্দরবনে যে সম্পত্তি আছে তো বান্দরবন আদালতের আন্ডারে। এই জন্য আইন একটা কথা বলে দিছে যে যার সম্পত্তি ক্রোক করা হবে এই ব্যক্তির সম্পত্তি যদি এক্তিয়ারের বাইরে অন্য এলাকায় থাকে, তাহলে এই আদেশটি ওই এলাকার আদালতে উপস্থাপন করার মাধ্যমে ওই সম্পত্তিও ক্রোক করা যাবে। মানে বাংলা লাভ হইল, ঢাকার আদালত যদি তার সব সম্পত্তি ক্রোকের আদেশ দেয়, এই আদেশের কপিটা বান্দরবানের আদালতকে দেখায়া বান্দরবানের সম্পত্তিও ক্রোক করা যাবে। 88(2) এটা কি ক্লিয়ার?
88 দুইটা কি বুঝতে পারছেন? আটাশি দুই কি ক্লিয়ার? মানে একই আদেশ দিয়া অন্য জেলার সম্পত্তিও ক্রয় করা যাবে, সেই ক্ষেত্রে ওই এলাকার যে আদালত আছে এই আদালতের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এটা হলো 88-2। আর 88-3 যেটা আমরা 88 বলি, 88, এই 88-3 বলা আছে অস্থাবর সম্পত্তি ক্রয় করার পদ্ধতি, আর 4 বলা আছে স্থাবর সম্পত্তি ক্রয় করার পদ্ধতি। এখন পরীক্ষা হলে যাওয়ার পর ফেস লাগছে 3 অস্থাবর না 4 অস্থাবর, 3 স্থাবর না 4 স্থাবর, ফেস লেগে গেছে। এটা মনে রাখার টেকনিক হলো সরু লেখার আগে আমরা কিন্তু 3 আঁকি, এইভাবে দিয়া তারপর মাত্রা দিলে সরু হয়, মানে অস্থাবরের সরু। যখন আমরা সরু লিখি প্রথমে আমরা 3 আঁকি, তারপর টান দিয়া সরু লিখি। তাহলে 88-3 যেটা 88-3, এই 3 সামনে হলো অস্থাবর সরু দিয়া। তাহলে মনে রাখবেন কে আছে? 88-3 হইল অস্থাবর সম্পত্তি ক্রয় করার পদ্ধতি, আর 88-4 হইল স্থাবর সম্পত্তি ক্রয় করার পদ্ধতি। অস্থাবর যেহেতু সম্পত্তি, অস্থাবরটা মানে কি? যে সম্পত্তি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় সেটা তো অস্থাবর। স্থাবর কোনটা? যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না। তাহলে অস্থাবরের মধ্যে যে সম্পত্তি আছে এগুলো আটক করতে পারবেন। তাহলে অস্থাবর সম্পত্তির মধ্যে এখানে যে 5টা পদ্ধতি আছে, প্রথমটা হইলো আটক করে। তার জিনিসপত্র যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় সেগুলো তো আটকই করবেন। তাহলে অস্থাবর ক্ষেত্রে প্রথমটা হইলো আটক করে। স্থাবর 4 নম্বরে যেটা স্থাবর, স্থাবরেও 5টা পদ্ধতি আছে। স্থাবরের ক্ষেত্রে হবে দখল করে। আমি 88-3 যে 4টা পয়েন্ট আছে আর 88-4 যে 4টা পয়েন্ট আছে সবগুলো একসাথে বলতেছি। 88-3 হলো অস্থাবর, অস্থাবরের ক্ষেত্রে হলো আটক করে, স্থাবরের ক্ষেত্রে হইলো দখল করে। ওকে, এবার অস্থাবরের ক্ষেত্রে আটক, স্থাবরের ক্ষেত্রে দখল। তাহলে এবার 88-3 পরে তাহলে বুঝবেন। তাহলে 88-3 কতে বলা আছে আটক করে, খতে বলা আছে রিসিভার নিয়োগ করে। তাহলে কতে আছে আটক করে, খতে আছে রিসিভার নিয়োগ করে, আর গতে বলা আছে আদালত কর্তৃক নির্দেশিত কোন ব্যক্তিকে দিয়ে, আর গতে বলা আছে আদালতের ইচ্ছা অনুসারে। তাহলে 4টা পয়েন্ট কি পারি? একটা হলো আটক করে, রিসিভার নিয়োগ। রিসিভার শব্দ অর্থ হলো যে ব্যক্তি রিসিভ করবে। রিসিভার তো গ্রহণ, আর রিসিভার মানে গ্রহণকারী। তাহলে কতে পাইলাম আটক করে, খতে পাইলাম রিসিভার নিয়োগ করে, গতে পাইলাম আদালত কর্তৃক কোন নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে, আর গহতে বলা আছে আদালতের ইচ্ছা অনুসারে, মানে আদালতের যেমন ভাল লাগে। 88 সাইডও সেম, দখল করে, যেহেতু স্থাবর সম্পত্তি এটা তো নেওয়া যাবে না, তাহলে দখল করে। খতে বলা আছে রিসিভার নিয়োগ করে, গতে বলা আছে কোন নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে আদালত কর্তৃক, আর গহতে বলা আছে আদালতের ইচ্ছা অনুসারে, মানে আদালতের যেমন ভাল লাগে। দেখবেন ফার্ম গেটের আনন্দ সিনেমা হল ডেস্টিনির সম্পত্তি, সেখানে স্পষ্ট করে তারা এখানে লেখা আছে যে এই সম্পত্তির দায়িত্বভার পুলিশ কমিশনার ডিএমপির। তাহলে এরা ডিএমপি কে রিসিভার নিয়োগ করছে আদালত। ক্লিয়ার? অথবা একই সম্পত্তিতে 2 ভাই আছে কিন্তু সম্পত্তিটা যৌথ, এটা চাইলেও ভাগ করার সুযোগ নেই। তখন ছোট ভাইকে দায়িত্ব দিছে, এই সম্পত্তি আপনাকে রিসিভার দিয়ে দিলাম, ব্যক্তি হিসেবে আপনাকে দিয়ে দিলাম, এটা দায়ভার আপনার কাছ থেকে আদালত বুঝে নেবে। এই তাহলে 3 এবং 4, 88-3 হলো অস্থাবর, 4 হলো স্থাবর। পার্থক্য হলো 3 কতে বলা আছে আটক করে, আর 4 কতে বলা আছে দখল করে। বাকি তিনটা ঠিক আছে। বাকি 3টা কি? রিসিভার নিয়োগ করে, আদালত কর্তৃক নির্দেশিত কোন ব্যক্তিকে দিয়ে, আর আদালতের ইচ্ছা অনুসারে। এখন হলো 5 বলা আছে যে ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়েছে সেখানে যদি কোনো পচনশীল বা ক্ষয়শীল থাকে। 5 বানান প দিয়া, পচনশীল বানান প দিয়া, 5 পচনশীল।
তাহলে 88 বলা আছে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করা হয়েছে সেখানে যদি কোনো পচনশীল বা ক্ষয়শীল সম্পত্তি থাকে এবং যা বিক্রি করলে মালিকের পক্ষে মঙ্গলজনক হবে, তাহলে এই সম্পত্তিটা মালিকের অনুমতি ছাড়াই বিক্রি করা যাবে এবং টাকাটা সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে পচনশীল ক্ষয়শীল হলে। 88 আর 88 বলা আছে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করা হয়েছে সেখানে যদি কোনো নিরপরাধ ব্যক্তির অংশ থাকে, তাহলে একটা বাড়িতে দুই ভাই, এক ভাই অপরাধ করছে আরেক ভাই করেন, তাহলে আরেক ভাই নিরপরাধ। ও সব বুঝে গেছে না? এখন যদি ফ্যান চালাই আপনারা প্রথম বক্তব্য দিবেন, স্যার ফ্যানের বাতাসে বোঝা যাচ্ছে না, কথা আসতেছে না, আপনারা ANC অন করেন, ANC অফ করেন, বহুত কিস্তা কাহিনী থাক। যেহেতু আপনারা আমাকে সম্মানী পরিশোধ করেন, আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে সম্মানী পরিশোধ করে দিয়েছেন, তাহলে আমি একটু কষ্ট করতেই পারি। দেখছেন একটু ঘামে গেছে, ঠান্ডা এসে পড়ছে, কাশ এসে পড়ছে। তাহলে এখন পড়বো আমরা 88 একটা বাড়ি, এক ভাইয়ের অপরাধ করছে আরেক ভাই তো নিরপরাধ, তাহলে কি করবেন? তাহলে যে ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়েছে সেখানে যদি কোনো নিরপরাধ ব্যক্তির অংশ থাকে, যার সম্পত্তি ক্রয় করেছেন সেখানে যদি কোনো নিরপরাধ ব্যক্তির অংশ থাকে এবং ওই নিরপরাধ ব্যক্তি যদি তার উপযুক্ত কাগজপত্র আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়, তাহলে আদালত নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ফেরত দিতে পারবে। 88 এটা গবেষণা করার কিছু না, সিম্পল বিষয়। আপনি যে সম্পত্তি ক্রয় করছেন মাননীয় আদালত, সেখানে আমার অংশ আছে, আমি তো কোনো অপরাধ করি না, এই হলো কাগজপত্র, তখন আদালত সন্তুষ্ট হলে তার সম্পত্তি দিয়ে দিবে। এটা হলো 88। এখন হলো 89, ক্রয়কৃত সম্পত্তি ফেরত। তাহলে যার সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই ব্যক্তি যদি এই যেটা 2 বছরের মধ্যে আদালতে হাজির হয়ে আদালতকে বুঝাইতে সক্ষম হয় যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, ক্রোক এগুলো কিছু সম্পর্কে সে জানে না, যখন আপনি সম্পত্তি ক্রোক করতে গেছেন তখন সেটা হয়েছে, এরকম হইতেই পারে। কোন জায়গায় নোটিশ দিয়েছে পায় না, কোন জায়গায় ওয়ারেন্ট দিয়েছে পায় না, কারে হুলিয়া দিয়েছে পায় না, কিন্তু যখন তার সম্পত্তি হাত দিয়েছেন তখন সেটা হয়েছে। তাহলে 89 বলা আছে যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই ব্যক্তি যদি 2 বছরের মধ্যে আদালতে হাজির হয়ে আদালতকে বুঝাইতে সক্ষম হয় যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, ক্রোক এই সম্পর্কে সে অবগত না এবং ইচ্ছাকৃতভাবে সে পলাতক থাকে নাই, তাহলে আদালত যদি তার কথায় সন্তুষ্ট হয় তাহলে তার সম্পত্তি ক্রয় করার সময় যে খরচ হয়েছে এই খরচ বাদ দিয়ে বাকি সম্পত্তি ফেরত দিতে পারবে। এটা হলো 88 এটা কি পারবেন? দুঃখিত, একটু আর্টিফিশিয়ালি কাজ করেছি, মোবাইলে লাইট দিয়ে এখন ক্লাস করেছি যেন আমাকে সুন্দর দেখা গিয়েছে, বাস্তবে আমি সুন্দর না। এখন কতিপয় ব্যক্তিবর্গ বলবেন যে স্যার আপনি আমাদেরকে এত বড় ধোকা দিলেন, লাইটের আলো দিয়ে আপনি পড়াইছেন অথচ আমরা মনে করছি আপনি কত ফর্সা। ছি, এই কাজটা স্যার আপনি কেমনে করলেন? এটা কতিপয় ব্যক্তিবর্গের একটা কথা থাকতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
দুঃখিত, একটু আবার একটু লাইটটা দিই, তাহলে সুন্দর লাগবে। বউ ছাড়া কাউকে ভয় পাই না তো, বউ একটু ঠান্ডা করলাম। ফোন দিতেছে, আমি বাসার বাইরে তো। তার বক্তব্য হলো যত ঝামেলা হোক আমি তো ক্লাসে আমি বাসায় যাই, আজকে ক্লাসে আমি যাচ্ছি না, তাহলে কোথায় আছি? তাহলে 89 গেল মনে হয় না, যে যার সম্পত্তি ক্রয় করা হয়েছে সে যদি 2 বছরের মধ্যে আদালতে এসে আদালতকে বুঝাইতে পারে যে তার বিরুদ্ধে সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া এই সমস্ত বিষয় সে অবগত না এবং সে ইচ্ছাকৃতভাবে পলাতক থাকে নাই, তখন আদালত যদি তার কথায় সন্তুষ্ট হয় তাহলে তার এই সম্পত্তি ক্রয় করার সময় যে খরচ হয়েছিল, সরকারি খরচ, গাড়ি টাড়া, এটা সেটা, পাবলিকের যে তুলতে যে খরচ, লেবার খরচ, আনুষঙ্গিক খরচ, এগুলো বাদ দিয়ে বাকি সম্পত্তি ফেরত দিতে পারবে। 89 শেষ। এখন হলো 90 দ্বারা, খুব সিম্পল দ্বারা, NBWW, নন বেলেবল ওয়ারেন্ট অফ উইটনেস, জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা সাক্ষীদের বিরুদ্ধে। এই সাক্ষীদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হয় 90 ধারায়। তাহলে NBWW ইস্যু হয় 90 ধারায়। মাথাটা ঠান্ডা করে শুনেন, পরীক্ষা আসলে শুয়ে পড়বেন, পারবেন না। NBWW, নন বেলেবল ওয়ারেন্ট অফ উইটনেস, এই NBWW ইস্যু হয় সাক্ষ্য, এই ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারায়। 90 ধারায় বলা আছে যে যেই ব্যক্তির বিরুদ্ধে সমন ইস্যু করা হয়েছে, আদালতের কাছে যদি মনে হয় সে নির্দিষ্ট তারিখ ও সময় হাজির হওয়ার সম্ভাবনা নাই, তখন আদালত তাকে সমনের অতিরিক্ত হিসাবে, মানে সমন তো থাকবেই, লগে সমনের অতিরিক্ত হিসাবে একটি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবে। এটাকে বলা হয় সমনের অতিরিক্ত পরোয়ানা, 90 ধারা। মন থাকবে? আচ্ছা, শেষ। এখন হলো তাহলে এই যে আমরা যারা পুলিশের লোক 2 বার সমন দিতে যায় না, দেখুন 3 নম্বরের সময় সমন দেওয়ার লোক একটা ওয়ারেন্ট ইস্যু, এটা বলেন NBWW। তখন বলে যে আসামির বিরুদ্ধে বা সাক্ষীর বিরুদ্ধে NBWW ইস্যু আছে। এখন হলো 91 ধারা। 91-তে বলা আছে একটা লোক আদালতে আছে। এখন আদালত চিন্তা করছে আগামী 10 দিন পরে তার হাজির, কিন্তু সে আসবে না। কারণ আদালত বলে আপনি একটা মুসলাকা দিবেন যে আগামী 10 দিন পর আদালতে এসে হাজির হবে। যদি সে মুসলাকা দেয় তাহলে আদালত ধরে নেবে সে আসছে, না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই জন্য 91-তে বলা আছে কোন ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত মুসলেখা গ্রহণ করতে পারবে। তাহলে 91 হলো মুসলেখা গ্রহণ করবে আদালতে হাজির হওয়ার জন্য। 92-তে বলা আছে এই যে হাজির হওয়ার জন্য যে মুসলেখা দিয়েছেন, মুসলেখা দেওয়ার পর তিনি যদি আদালতে হাজির না হন, মুসলেখা শর্ত লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে। 92-তে তুহিন বলছে আদালত কেমনে বুঝবে? আর একটা বেকুর মতো কথা বলো মাঝে মাঝে। আমি একটা লোকের একটা সমন ইস্যু করছি সামনের মাসের 10 তারিখ দিয়ে, সে সামনের মাসের 10 তারিখে আসে নাই। আবার একটা সমন দিছি সামনের মাসের 20 তারিখ, এটা তো আসে নাই। তাহলে একটা মানুষের আমি 2 বার সমন দিলাম, যেহেতু 2 বার সে আসে নাই, তাহলে 3 নম্বরে কি বুঝবো সে আসবে? এরকম 3 নম্বরে আমরা সাথে সাথে একটা NBWW ইস্যু করে দিয়েছি। তুহিন সাহেব 2 দিন পরে ASI হবেন, সাব ইন্সপেক্টর হবেন, সিম্পল ভাবে মাথাটারে খাটান। স্যারের উপরে খাটাবেন ঠিক আছে, নিজ আগে একটু খাটান। নন বেইলেবল ওয়ারেন্ট অফ উইটনেস। আচ্ছা, তাহলে 91-তে পেলাম আদালতে হাজির হওয়ার জন্য মুসলেখা। 92-তে পেলাম এই মুসলেখা শর্ত লঙ্ঘন করলে আবার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে। আজকের ক্লাসের সর্বশেষ ধারা 93, মানে এই অধ্যায়ের 93-তে বলা আছে যেই ব্যক্তির প্রতি সমন ইস্যু করা হবে সে যদি দেশের বাইরে অবস্থান করে, ওই যে 68-তে যে সমন ইস্যু হয়েছিল, তাহলে যার বিরুদ্ধে সমন ইস্যু করা হবে সে যদি দেশের বাইরে অবস্থান করে, তাহলে সে যেই দেশে অবস্থান করতেছে ওই দেশের আদালত অথবা সরকার প্রধান বরাবর সমনের কপি প্রেরণ করলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে।
রেজা বলছে 90 ধারার বিস্তারিত বলেন স্যার। না স্যার, 90 ধারার বিস্তারিত বলার সময় নাই। সিআরপিসি একবার পড়ানো হয়েছে, এখন টান দিয়ে যেতে হবে, কারণ সামনে আমার পিআরবি পড়াইতে হবে। প্রতিদিন আমি একটা অধ্যায় পড়াবো, যত কষ্ট হোক। আজকের অধ্যায় হলো 68 থেকে 93 গ পর্যন্ত। তাহলে 93 কতে পেলাম 20 গ্রামের ক, যে যার প্রতি সমান ইস্যু করা হয়েছে সে যদি দেশের বাইরে বিদেশে অবস্থান করে, তাহলে ওই দেশের সরকার অথবা আদালত বরাবর সমানের কপি প্রেরণ করলেও সমান জারি হয়েছে বলে গণ্য হবে। এটা হলো 93 20 গ্রামের ক। 93 20 গ্রাম খাগড়াছড়ি খতে বলা আছে, যার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে সে যদি দেশের বাহিরে অবস্থান করে, তাহলে ওই দেশের সরকার বা আদালত বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করলেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে গণ্য হবে। তাহলে বিদেশে সমান পাঠাইবেন 93 20 গ্রামের কতে, বিদেশে গ্রেপ্তারি পরোয়ানা পাঠাইবেন 93 খাগড়াছড়ি খতে। তাহলে কতে পাঠাইবেন সমান, খতে পাঠাবেন গ্রেপ্তারি পরোয়ানা যদি আসামি বিদেশে থাকে। আর লাস্টের ধারা হলো গরুর গ, যে বিদেশ হইতে যদি কোনো বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা বা সমান পাওয়া যায়, তাহলে গতে দুইটাই পাইবেন, সমান এবং গ্রেপ্তারি পরোয়ানা বিদেশ থেকে আসলে। আর আমরা যখন পাঠাবো তখন সমান পাঠাবো কতে আলাদা ধারা, গ্রেপ্তারি পরোয়ানা পাঠাবো খতে। কিন্তু বিদেশ থেকে যখন পাবো তখন সমান এবং গ্রেপ্তারি পরোয়ানা দুইটা যে কোনো একটা গরুর গতে পাবো। আসার সময় দুইটা একসাথে একটা ধারাতে আসে, গরুর গতে। তাহলে যার প্রতি সমান বা বিদেশ হইতে কোনো সমান বা গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গেলে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ধারা অনুসারে এই গ্রেপ্তারি পরোয়ানা বা সমান জারি করা যাবে। যেমন সমান আসলে 68 ধারা অনুসরণ করবে, গ্রেপ্তারি পরোয়ানা আসলে 75 ধারায়। এতটুকু ক্লিয়ার? তাহলে এই সমান পাইলাম, বিদেশে পাঠাবেন কতে, গ্রেপ্তারি পরোয়ানা পাঠাবেন খতে, পাইবেন হইল গতে, গ্রেপ্তারি পরোয়ানা এবং সমান। এই হলো আমাদের 6ষ্ঠ অধ্যায়ের পড়া। আবার একটু মিলে দেই। 68 পাইলাম সমান কাকে বলে, 2 পাইলাম কে জারি করতে পারে, 69 এক যার প্রতি, 2 যাদের প্রতি, 3 কোম্পানি বা প্রতিষ্ঠান, 4 ইমেল জিমেইল, 70 সাবালক পুরুষ, 71 প্রকাশ্য স্থানে, 72 সরকারি কর্মচারী, 73 ইখতিয়ারের বাইরে, 74 প্রমাণ, 75 গ্রেপ্তারি পরোয়ানা, 75 2 গ্রেপ্তারি পরোয়ানা মেয়াদকাল, 76 ছেড়ে দেওয়া, 77 একাধিক পুলিশ অফিসার, 78 জমি মালিক, 79 অধস্তন, 80 কারণ, 81 আদালতে প্রেরণ, 82 বাংলাদেশের যে কোনো স্থানে, 83 84 ইখতিয়ারের বাইরে ব্যক্তি বা পুলিশ, 85 20 মাইল, 87 হুলিয়া, 87 2 হুলিয়া জারি পদ্ধতি, 88 ক্রোক, 88 2 একই আদেশ দ্বারা জেলার বাইরে, 3 অস্থাবর, 4 স্থাবর, 5 পচনশীল ক্ষয়শীল, 6 নিরাপরাধ ব্যক্তির, 89 ক্রোকের সম্পত্তি ফেরত, 90 সমানের অতিরিক্ত পরোয়ানা, 91 হাজির হওয়ার জন্য মুচলেখা, 92 শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তারি পরোয়ানা, 93 ক বাংলাদেশের বাইরে সমান, খতে বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা, গতে বাংলাদেশের বাইরে হইতে বাংলাদেশের ভিতরে সমান বা গ্রেপ্তারি পরোয়ানা। এই বলেছে নাকি? ভুল হয়েছে না ঠিক আছে? আচ্ছা, আমি যে অধ্যায় অনুসারে রিভাইজ করাইতেছি, আমার এক সময় নষ্ট করে পিআরবি না পড়া, এটা কি আপনাদের কাজ হইতেছে? এই যে সিআরপিসিটা যে আমি রিভাইজ করতেছি, এতে কি আপনাদের উপকার হচ্ছে? যদি হয় তাহলে আমি ক্লাসটা বহাল রাখবো, নাইলে আমি পিআরবিতে চলে যাব। আপনাদের কি উপকার হচ্ছে, কাজে লাগতেছে আমি যে পড়াচ্ছি? ওকে, 11:15 বাজে। আজকে এতটুকুই থাকুক। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। কালকের ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।